আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আক্সমি এনিথিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলী আসগর, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি বিউবিটি। আচ্ছা, আমরা গত লেকচারে দেখেছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগোরিদম। আজকে আমরা দেখব শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম। আচ্ছা, শর্টেস্ট জব ফার্স্ট নাম দেখে বোঝা যাচ্ছে যে জবগুলো অর্থাৎ যে প্রসেসগুলোর জন্য সবচেয়ে কম সময় লাগবে সেই প্রসেসগুলো সবার আগে পাবে, এই সিরিয়ালে যাবে। তো এখানে দেখা যাচ্ছে সবচেয়ে কম সময় লাগতেছে প্রসেস, এখানে দিলাম আমরা একটা সিস্টেম দেখি প্রসেস ফোরের সবচেয়ে কম, তারপর প্রসেস টু, তারপর একটু বেশি, তারপর প্রসেস থ্রি, দেন প্রসেস ফাইভ। সো আমরা এইভাবে কাজটা করব। তো এখানে রিমেনিং অ্যারাইভাল টাইম থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আমরা প্রথমে চিন্তা করি যে এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিলাম সবগুলো সেম টাইমে মেন মেমোরিতে এসেছে। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করব? প্রথমে আমরা জানি যে এটা শুরু করতে হয় টাইম 0 ইউনিট থেকে শুরু করব। তো দেখা যাচ্ছে সবচেয়ে কম টাইম কার লাগতেছে? সবচেয়ে কম টাইম লাগতেছে P4-এর। সো আমরা P4-কে স্টার্ট করব। P4-এর জন্য কতটুকু টাইম লাগবে? 3, 0 থেকে 3 ইউনিট টাইম। আচ্ছা, P4 শেষ, তারপরে সবচেয়ে ছোটো কার? তার সবচেয়ে ছোটো হলো P2। P2-র জন্য লাগবে হলো 5। তারপর শুরু করব আমরা P2, 3 থেকে 5, তাহলে কত হলো 8। তারপরে সবচেয়ে ছোটো কার? তার সবচেয়ে ছোটো হলো P3 লাগবে কত? 8 থেকে 8, তাহলে 16। দেন লাস্ট আছে P1, 16 থেকে P1 যদি বলি তাহলে আমরা লাস্টে বলতে পারতেছি 31 ইউনিটের সময়টা শেষ হয়ে গেল। সো অনায়াসে আমরা ওয়েটিং টাইম বের করতে পারবো। ওয়েটিং টাইম যদি চিন্তা করি সবগুলোর জন্য, P1 প্রথমে কত থেকে শুরু করছে? 0 থেকে P1 শুরু করছে হলো 16 ইউনিট টাইম পর থেকে, তার মানে তার 0 থেকে 16 ইউনিট পর্যন্ত সে ওয়েট করছে, তার ওয়েটিং টাইম হলো 16 ইউনিট। সিমিলারলি P2 ওয়েটিং টাইম কত? P2 শুরু করছে 3 ইউনিট টাইম থেকে শুরু করে 8 পর্যন্ত, তার মানে তার ওয়েটিং টাইম হলো 3। P3 শুরু করছে হলো 8 ইউনিট টাইম থেকে, তাহলে তার ওয়েটিং টাইম হলো 8। তারপর যদি P4 আসি, P4 শুরু করছে একদম শুরুতে 0 ইউনিট থেকে শুরু করছে, তার ওয়েটিং টাইম হলো 0। অনুরূপভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারি। যদি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করি তাহলে দুইটা সূত্র, একটা হলো আমরা এখান থেকে বের করতে পারি, অথবা আমরা সূত্র ইউজ করে বের করতে পারি। সো আমরা সূত্র ইউজ করে বের করাটা আমার কাছে মনে হয় ইজি, যে যার যার ওয়েটিংয়ের টাইমের সাথে যার যার সিপিইউ টাইমগুলো যোগ করে দেবো। সাপোজ P1 এর ওয়েটিং টাইম কত? 16, তার সিপিইউ টাইম কত? 15, 16 আর 15 যোগ করলে 31। অনুরূপভাবে P2 ওয়েটিং টাইম হলো 3, তার সিপিইউ টাইম হলো 5, যোগ করলে হয় কত? 8। P3 কত? তার ওয়েটিং টাইম 8, তার টার্নার সিপিইউ টাইম হলো 8, যোগ করলে 16 হয়। P4-এর ওয়েটিং টাইম 0 এবং তার সিপিইউ টাইম 3, 0 আর 3 যোগ করলে হয় 3। ওকে, আমরা এগুলো এখন যদি যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ টাইমটা পাবো, আর এগুলো যোগ করে 4 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। আচ্ছা, যদি ঘটনাটা এমন ঘটে যে অ্যারাইভাল টাইম দেওয়া আছে, তখন আমরা কী করবো? সাপোজ আমরা চিন্তা করি যে এখানে একটা অ্যারাইভাল টাইম দেওয়া আছে, ধরলাম 0, 1, 2, 3। তাহলে যেরকম হবে গ্র্যান্ড চার্টটা একটু ভিন্ন রকম হয়ে যাবে। তখন আমরা একটু দেখে নিই। সিমিলারলি আগের মতোই 0 থেকে শুরু করব। এটাও শর্টেস্ট জব ফার্স্ট, বাট এটাকে শর্টেস্ট জব ফার্স্টে আবার নন প্রিএমটিভ বলা হয়। আচ্ছা, নন প্রিএমটিভ কেন আমি একটু বলতেছি। যে আগের কনসেপ্ট যদি চিন্তা করি, সবচেয়ে কম টাইম লাগবে P4-এর, কিন্তু P4 অ্যারাইভ করছে 3 ইউনিট টাইমে, তার মানে শুরুতে P4 আসতে পারে নাই। সো শুরুতে যদি P4 না আসে তাহলে তো P4 নিয়ে কাজ করা সম্ভব না। তাহলে আমরা শুরুতে কে আসছে? শুরুতে P1 আসছে। শুরুতে 0 ইউনিট টাইমে P1 আসছে। P1-এর টাইম তো অনেক বেশি, কিন্তু আমাদের যেহেতু হাতে কোনো অপশন নাই, তাই শুরুতে যে আসছে তাকে দ্বারাই আমাকে শুরু করতে হবে। অর্থাৎ 0 ইউনিটে আসছিল P1, আমরা P1-কে দ্বারাই শুরু করব। আচ্ছা, এটা দুইটা কনসেপ্ট আছে, একটা প্রিএমটিভ আর একটা নন প্রিএমটিভ। আমরা এখন নন প্রিএমটিভ পড়ছি। নন প্রিএমটিভ জাস্ট বেসিক কনসেপ্টটা মনে রাখবো, যখন একটা প্রসেসকে আমরা শুরু করব তখন এটা আর প্রিএমটিভ হতে পারবে না, মানে এটাকে আর ইন্টারাপ্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হয়। সো P0 শুরু করছি, P0 থেকে শুরু করছি P1-কে, এটা শেষ করতে হবে। P1-এ কতটুকু লাগতো? P1-এ 15 লাগতো। সো 0 থেকে 15 পর্যন্ত P1 কমপ্লিট করে ফেলবে। এখন দেন যখন 15 ইউনিট টাইম পার হয়ে গেছে, তখন বাকি সবাই অলরেডি পৌঁছাই গেছে, কারণ মাত্র 3 ইউনিট পরে সবাই পৌঁছাবে। আচ্ছা, বাকি থাকলো এখন কে? বাকি থাকলো 5, 8, 3। এর মধ্যে সবচেয়ে শর্টেস্ট কে? এর মধ্যে সবচেয়ে শর্টেস্ট হলো P4।
তাহলে একটু একটু মনে রাখি যে আমরা প্রথমে কী করছিলাম, যখন অ্যারাইভাল টাইম না দেওয়া থাকবে সবগুলো শর্টেজ করে নেব, ছোটো থেকে বড় দিকে আস্তে আস্তে সাজাবো। আর অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, প্রথমটাকে মাস্ট নিব, প্রথমটাকে নিয়ে দেন বাকি তিনটাকে শর্টেজ করে সাজাবো। বাকি তিনটা আমাদের সবচেয়ে শর্টেজকে, বাকি তিনটা সবচেয়ে শর্টেজটা হলো P4। তাহলে P4 দিয়ে P4 লাগবে কত, P4 লাগবে হলো 3। তাহলে 15 থেকে 3 যদি করি তাহলে হইতেছে 18। তারপরে কত, তারপর শর্টেজকে, তারপরে শর্টেজ হলো P2 লাগবে কত, P2 লাগবে হলো 5। 18 থেকে 5 যদি করি হয় তাহলে কত হয় 23। তারপর লাগবে কত, তারপর হলো P3 হলো 8। 23 থেকে 8 করলে 31, এই যে কমপ্লিট। আমরা সিমিলারলি আগের মতো করেই সবগুলো ওয়েটিং টাইম বের করতে পারবো, কিন্তু একটু কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আমরা আগে বলছিলাম যখন আমরা ওয়েটিং টাইমগুলো বের করব, যার যার অ্যারাইভাল টাইমটা বিয়োগ দিতে হবে। তাহলে এখান থেকে দেখতে পারি P1 ওয়েটিং টাইম কত, 0, সে পৌঁছাইছে কত টাইমে, 0, অ্যারাইভাল টাইমটা বিয়োগ দিয়ে করতে হবে। অনুরূপভাবে P2 এখানে ওয়েটিং টাইম দেখা যাচ্ছে 18, সে 18 ইউনিট টাইম থেকে শুরু হয়েছে। তাহলে 18 মাইনাস তার অ্যারাইভাল টাইম ছিল 1, 18 মাইনাস 1 করলে কত হয় 17। অনুরূপভাবে P3-র এখানে ওয়েটিং টাইম কত দেখা যাচ্ছে, P3 ওয়েটিং টাইম দেখা যাচ্ছে এখানে 23, কিন্তু P3 পৌঁছাইছে হলো 2 ইউনিট পর, সো 2 বাদ দিতে হবে, 2 বাদ দিলে কত হয় 21। অনুরূপভাবে P4-এর যদি দেখি, P4-এর এখানে ওয়েটিং টাইম দেখা যাচ্ছে 15, কিন্তু সে পৌঁছাইছে হলো 3 ইউনিট পরে, তাহলে 3 বাদ দিব, তাহলে হলো 12। তাহলে বাকি থাকলো টার্ন অ্যারাউন্ড টাইম ওই যে আগের মতো সূত্র করব, আমরা যার যার ওয়েটিং টাইমের সাথে যার যার সিপিইউ টাইমটা যোগ করে, সাপোজ 0, P1-এর ওয়েটিং টাইম কত 0, সিপিইউ টাইম কত 15, যোগ করলে কত হইতেছে 15। অনুরূপভাবে যদি P2 আসি, P2-র ওয়েটিং টাইম কত পেলাম, P2-র ওয়েটিং টাইম 17, তার সিপিইউ টাইম হলো 5, তাহলে কত হলো তাহলে হচ্ছে 22। অনুরূপভাবে P3 ওয়েটিং টাইম পাইলাম হলো এখানে, P3 ওয়েটিং টাইম পাইছে হলো 21, P3 ওয়েটিং টাইম হলো এখানে 21-এর সাথে তার সিপিইউ টাইম হলো 8 যদি যোগ করে দেওয়া হয় তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম হইতেছে 31। অনুরূপভাবে P4-এর ওয়েটিং টাইম দেখা যাচ্ছে এখানে হলো 12, আর তার সিপিইউ টাইম হলো 13, সো এখানে যোগ করে দিচ্ছে 15। সো আগের মতো আমরা এগুলো সবগুলো 4টা যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ টাইমগুলো পাবো। থ্যাংক ইউ।